প্রিয় ভাইয়া ও আপুরা, গত ভিডিওতে আমরা ডি ব্লক মৌলের মধ্যে যারা অবস্থান্তর মৌল তাদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিকে চলে যাব এবং সেটি হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আমি তোমাদের সাথে রয়েছি আশিক শাহ। চলো শুরু করা যাক। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলতে আসলে আমরা কি বুঝি, সংজ্ঞাটা আমরা দেখে নিই একটু। নির্দিষ্ট পর্যায়ান্তর মৌলসমূহের ধর্মের যে পুনরাবৃত্তির ঘটনা ঘটে তাকে পর্যায়বৃত্ততা বলে। অর্থাৎ আমরা পর্যায় সারণীর ক্ষেত্রে দেখে আসি যে তারা যখন এক পর্যায় থেকে অন্য পর্যায়ে যায় সেক্ষেত্রে সেই পর্যায়ের ধর্ম পূর্ববর্তী পর্যায়ের চেয়ে ভিন্ন রকম থাকে। যেমন দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে বৈশিষ্ট্যে কিছু পরিবর্তন আসে, আবার তৃতীয় থেকে চতুর্থে কিছুটা পরিবর্তন আসে। আবার যখন আমরা গ্রুপ অনুযায়ী চিন্তা করি তখন আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ সমূহের মধ্যে যথেষ্ট পরিমাণ মিল খুঁজে পাচ্ছি। তো তাহলে এই যে এক গ্রুপ থেকে অন্য গ্রুপ বা এক পর্যায় থেকে অন্য পর্যায়ে মৌলসমূহের ধর্মে যে পরিবর্তনটা আসে, এই পরিবর্তনটাকেই আমরা বলি পর্যায়বৃত্ততা। আর অন্যভাবে বলতে গেলে আমরা ফিজিক্সে পর্যায়বৃত্ততার কথা জানি সবাই, যে কোনো একটি নির্দিষ্ট সময় অন্তর বা একটি নির্দিষ্ট স্থান অন্তর আমি যখন পুনরায় আবার সেই কাজটি করব বা সেই স্থানে ফিরে আসব, এটাকে আমরা স্বাভাবিকভাবে পর্যায়বৃত্ততা বলে থাকি বা পুনরাবৃত্তি বলে থাকি। তাহলে এই পর্যায়বৃত্ততার মধ্যে আমরা মৌলের কি কি পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব সেগুলো একটু দেখে নিই। প্রথমেই হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ, এরপরে আয়নীকরণ বিভব, তারপরে তড়িৎ ঋণাত্মকতা, এরপরে আসছে ইলেকট্রন আসক্তি, ধাতব ধর্ম, গলনাঙ্ক, এর সাথে সাথে আমরা স্ফুটনাঙ্ক নিয়েও আলোচনা করব। এরপরে জারণ মান, আর সবশেষে আসছে যোজনী। তো তাহলে আমরা প্রথম গুরুত্বপূর্ণ টপিকটি অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে একটু আলোচনা দেখে নিই। পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে কোনো একটি মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বা কোনো একটি পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে সেই মৌলটির বা সেই পরমাণুটির নিউক্লিয়াস থেকে তার সর্ববহিস্থ স্তরে যে ইলেকট্রন রয়েছে তার দূরত্ব কতটুকু। অর্থাৎ আমি যদি তোমাকে এখানে দেখাতে চাই এই নিউক্লিয়াস থেকে আমাদের শেষ কক্ষপথের যে ইলেকট্রনটি তার দূরত্বটুকু কত, তাকেই আমরা বলছি পারমাণবিক ব্যাসার্ধ। এখন আমাদের নিউক্লিয়াস হচ্ছে কোনো একটি পরমাণুর ক্ষেত্রে স্থির, অর্থাৎ সে কেন্দ্রেই থাকছে, কিন্তু আমাদের যে কক্ষপথে ইলেকট্রনগুলো ভ্রাম্যমান তারা কি স্থির? তারা স্থির নয়। তো তাহলে আমি যখন কোনো একটা ফিক্সড জিনিসের সাথে কোনো একটা স্থির জিনিসের পরিমাপ করতে যাব, আমি কিন্তু আসলে সঠিক পরিমাপটি পাবো না। তাহলে কি করতে হবে? তাহলে যখন ইলেকট্রনকে আমরা ফিক্সড করে ফেলতে পারি অর্থাৎ যৌগ গঠনকালীন অবস্থায়, তখন আমরা তার পারমাণবিক ব্যাসার্ধটি হিসাব করব। তো তাহলে আমরা একটু দেখি যে কিভাবে পারমাণবিক ব্যাসার্ধগুলোর পরিবর্তন হতে পারে। দেখো, আমরা গ্রুপ 1-এর ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে যখন আসছি তখন তার 1s1। এরপরে যখন আমরা গ্রুপ 1-এর দ্বিতীয় পর্যায়ে চলে যাচ্ছি আমরা পাচ্ছি কাকে? আমরা পাচ্ছি লিথিয়ামকে। এরপরে আমরা চলে যাচ্ছি সোডিয়ামের কাছে। তো যত আমার শক্তি স্তর যুক্ত হচ্ছে তত কি আমার কেন্দ্র থেকে শেষ কক্ষপথের দূরত্বটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ তার পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাবে। তো অনুরূপভাবে আমরা পটাশিয়ামকে দেখতে পাচ্ছি। একটু আগে ভাইয়া যে কথাটি বলছিলাম, ফিক্সড ইলেকট্রন যেহেতু ফিক্সড নয়, তাহলে তাই চলমান সেই ইলেকট্রনের সাথে বা ভ্রাম্যমান বা পরিভ্রমণশীল সেই ইলেকট্রনের সাথে আমি স্থির জিনিস অর্থাৎ নিউক্লিয়াসের পরিমাপ করলে সঠিক পরিমাপটি পাবো না। তাহলে আমরা কিসে চলে যাব? আমরা চলে যাব যৌগে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি সমযোজী যৌগ গঠন করছে, মাঝে রয়েছে তার শেয়ারকৃত ইলেকট্রন। ধরো এটি যদি একটি বিশুদ্ধ সমযোজী যৌগ হয়, সেক্ষেত্রে বিশুদ্ধ সমযোজী যৌগ কারা? অর্থাৎ ক্লোরিন গ্যাসের কথা আমরা বলতে পারি, হাইড্রোজেন গ্যাস বা নাইট্রোজেন গ্যাসের কথা আমরা বলতে পারি। সেক্ষেত্রে দুটি পরমাণুই কি একই মৌলের। তো এটি যদি একটি ক্লোরিন গ্যাসের অণু হয়, অর্থাৎ এটা একটা ক্লোরিন, এটা আরেকটা ক্লোরিন, তারা তাদের মাঝে ইলেকট্রন শেয়ার করছে, সেক্ষেত্রে এটি হচ্ছে একটি বিশুদ্ধ সমযোজী যৌগ। এবার তাদের যখন আমি পারমাণবিক ব্যাসার্ধটা বের করতে যাব, আমি কি কাজ করব? আমি দেখব যে তাদের এখান থেকে এখানে বন্ধন দৈর্ঘ্য কতটুকু, অর্থাৎ তাদের আন্তঃনিউক্লিয়ার যে দূরত্বটা সেটা কত। এই ক্লোরিনের নিউক্লিয়াস থেকে যার সাথে সে যৌগ গঠন করেছে সেই নিউক্লিয়াসের দূরত্বটা হচ্ছে তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এবার যেহেতু তারা বিশুদ্ধ সমযোজী যৌগের, তার মানে কি এই দুটি দূরত্ব অর্থাৎ ক্লোরিন যেহেতু তারা দুজনে, তাদের দুজনের পারমাণবিক ব্যাসার্ধ একই হবে। অর্থাৎ আমি এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বটাকে 2 দিয়ে ভাগ দিলেই কি পেয়ে যাব? ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ পেয়ে যাব। এই কাজটি আমরা কখন করতে পারছি? আমরা যখন দেখছি যে তারা বিশুদ্ধ সমযোজী যৌগ।
এবার যৌগটি যদি বিশুদ্ধ সমযোজী না হয় সেক্ষেত্রে আমরা কি করব? তখন ধরো হাইড্রোজেন ক্লোরাইড মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেক্ষেত্রে হাইড্রোজেন ছোট আর ক্লোরিনটা হবে বড়। তো তখন আমরা তাদের শেয়ারকৃত ইলেকট্রন কোথায়? দুটি পরমাণুর মাঝে। হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে তার নিজের নিউক্লিয়াস থেকে শেয়ারকৃত ইলেকট্রনের দূরত্ব, সেটাই হচ্ছে আমার পারমাণবিক ব্যাসার্ধ। আবার ক্লোরিনের কথা চিন্তা করলে ক্লোরিনের নিজের নিউক্লিয়াস থেকে শেয়ারকৃত ইলেকট্রনের দূরত্ব, এটা হচ্ছে তার পারমাণবিক ব্যাসার্ধ। তাহলে আমরা বিশুদ্ধ সমযোজী যৌগের ক্ষেত্রেও পড়লাম, আমরা ভিন্ন ভিন্ন পরমাণু বা মৌল নিয়ে গঠিত সমযোজী যৌগের ক্ষেত্রেও জানলাম। এবার আমরা একটু পর্যায় এবং গ্রুপে পারমাণবিক ব্যাসার্ধের যে পরিবর্তনটা ঘটে, অর্থাৎ কোন দিকে গেলে আকারে বড় হয়ে যায়, কোন দিকে গেলে আকারে ছোট হয়, সেটা নিয়ে একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যত বাম থেকে ডানে যাওয়া হচ্ছে পরমাণুর আকার হ্রাস পাচ্ছে। এর কারণটি কি আসলে? ধরো আমরা যদি তৃতীয় পর্যায়টা নিয়ে আলোচনা করি, তৃতীয় পর্যায়ে যখন আমি বাম থেকে ডানে যাচ্ছি অর্থাৎ আমার গ্রুপের পরিবর্তন ঘটছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে তার পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পাচ্ছে। এর কারণটা কি আসলে? যত বাম থেকে আমি ডানে যাচ্ছি তত কি ঘটনা ঘটছে? সোডিয়ামের ক্ষেত্রে তার শেষ কক্ষপথে ইলেকট্রন কতটি? 11টি, এবং তার কেন্দ্রে চার্জ হচ্ছে +11। ম্যাগনেসিয়ামে কি? তার কেন্দ্রে চার্জ +12, ইলেকট্রন 12টি। অনুরূপভাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কেন্দ্রে চার্জ +13 এবং ইলেকট্রনের সংখ্যা 13টি। অর্থাৎ যত বাম থেকে ডানে যাচ্ছি আমার কেন্দ্রে ধনাত্মক চার্জের মান বাড়ছে এবং পাশাপাশি ইলেকট্রন সংখ্যাও বাড়ছে। এবার আমরা বলতে পারি যে কেন্দ্রে ধনাত্মক চার্জের মান যত বাড়তে থাকে তত সে তার বহিস্থ কক্ষপথের ইলেকট্রনগুলোকে আরও বেশি জোরে আকর্ষণ করতে পারে। তো অনেকে বলতে পারো যে ভাইয়া ইলেকট্রন সংখ্যাও তো বাড়ছে, তুমি একটু চিন্তা করে দেখো যে ইলেকট্রনের ভর কি অতি নগণ্য? সেক্ষেত্রে তোমার কেন্দ্রের ধনাত্মক চার্জ বাড়লে কি তার টেনে নেওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে, তার পাওয়ারটা বেড়ে যাচ্ছে। অর্থাৎ ইলেকট্রন একটা দুটো বাড়লেও সেটা কি প্রভাব ফেলতে পারছে না এখানে। অর্থাৎ +11 থেকে +11 থেকে যখন +12 হচ্ছে বা +12 থেকে +13 হচ্ছে, তখন কি কেন্দ্রে ধনাত্মক চার্জটা বেড়ে যাওয়ার কারণে আমি পূর্বের চেয়ে জোরে টানতে পারতেছি ইলেকট্রনগুলোকে। অর্থাৎ খুব কম হলেও আমার পরমাণুর আকারগুলো ছোট হয়ে যাচ্ছে বা সংকুচিত হয়ে যাচ্ছে। এবার যত আমরা উপর থেকে নিচে যাচ্ছি সেক্ষেত্রে পরমাণুর আকারটা বৃদ্ধি পাচ্ছে। এর কারণটা কি? তুমি যখন দ্বিতীয় থেকে তৃতীয় পর্যায়ে যাবে তখন তোমার একটি নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে, আবার পরবর্তী তৃতীয় থেকে চতুর্থতে গেলে আরেকটি শক্তি স্তর যুক্ত হচ্ছে। অর্থাৎ তোমার নতুন শক্তি স্তর যুক্ত হওয়ার কারণেই আমার পরমাণুর আকারটি এখানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা ডান পাশের চার্টটিতে কিছু মৌল এবং তাদের পারমাণবিক ব্যাসার্ধ ন্যানোমিটার স্কেলে বলে দেওয়া আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ লিথিয়ামের ক্ষেত্রে 0.123 ন্যানোমিটার, বেরিলিয়ামের ক্ষেত্রে এটি আরেকটু কমে যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পর্যায়ে লিথিয়ামের থেকে বেরিলিয়াম কিছুটা ছোট। এরপরে বেরিলিয়ামের পরে আসছে বোরন, তার ক্ষেত্রে আকারটি আরও কমে যায়। অর্থাৎ বেরিলিয়ামের ছিল 0.089 এবং বোরনের ক্ষেত্রে সেটি হয়ে যাচ্ছে 0.08। অর্থাৎ আরও যত নিচে যাচ্ছে আকারটা কিন্তু ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এই জিনিসগুলো শক্তিশালী ইলেকট্রনিক মাইক্রোস্কোপের সাহায্যে আমাদের রসায়নবিদরা আবিষ্কার করেছেন। এবার আমরা কিছু গত স্লাইড থেকে আমরা কি পেলাম তাহলে সামারিটা একটু দেখে নিই। পর্যায় সারণীতে পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তন, বাম থেকে ডানে ব্যাসার্ধটি হ্রাস পায় এবং উপর থেকে নিচে ব্যাসার্ধটি বৃদ্ধি পায়। এবার আমরা গুরুত্বপূর্ণ দুটি অনুধাবনমূলকের কোশ্চেন দেখে নেব। প্রথমটি হচ্ছে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস বড় নাকি ছোট, অর্থাৎ এই দুটির মধ্যে কোনটির আকার বড়? উত্তরে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম পরমাণুর আকার বড় সোডিয়াম আয়নের চেয়ে। কারণটি কি? কারণটি একটু দেখে নেই। সোডিয়ামের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস, ভাইয়া শুরুরটুকু লিখে নিই, একদম শেষেরটি দেখাচ্ছি একবারে, 1s2 2s2 2p6 এবং 3s1। আর সোডিয়াম প্লাসের ক্ষেত্রে 3s এর একটা ইলেকট্রনকে আমি বের করে নিচ্ছি, অর্থাৎ অষ্টক পূরণ অবস্থায় চলে যাচ্ছি আমি। অর্থাৎ সেক্ষেত্রে 2s2 2p6 পর্যন্ত থেমে যাচ্ছে। তো যখন আমাদের সোডিয়াম পরমাণু থাকে তখন তার 3টা শক্তি স্তর। যখন আমি সোডিয়াম প্লাস আয়নে চলে যাচ্ছি তার শক্তি স্তর কি একটা কমে যাচ্ছে। কেন একটা কমে যাচ্ছে? কারণ আমরা শেষ স্তরে যে ইলেকট্রনটা ছিল তাকে সরিয়ে ফেলছি। তো কোনো স্তরের ইলেকট্রন সরিয়ে ফেলে সেই শক্তি স্তরটিকেও আমরা আর বিবেচনায় আনবো না। তো সেজন্য একটি শক্তি স্তর কমে যাওয়ায় এখানে সোডিয়াম পরমাণুর আকার সোডিয়াম প্লাস মানে সোডিয়াম আয়নের চেয়ে বেশি হবে, বড় হবে।
তাহলে আমরা এখান থেকে একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে সকল ক্যাটায়নের ব্যাসার্ধ তার নিজের মৌল থেকে ছোট হবে। এরপরে আমরা আরেকটি কোশ্চেন দেখি, ক্লোরিন এবং ক্লোরাইড এর মধ্যে কোনটির আকার বড়? এখানে উত্তরে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরাইডের আকার বড়, কিন্তু কেন? ব্যাখ্যাটি আমরা একটু দেখে নিই। ক্লোরিনের ক্ষেত্রে তার ইলেকট্রন বিন্যাস শেষে শক্তি স্তরে 3s2 এবং 3p5। ক্লোরাইড আয়নের ক্ষেত্রে নতুন একটি ইলেকট্রন এসে যুক্ত হয়, অর্থাৎ 3p5 থেকে 3p6 হয়ে যাচ্ছে। এতে করে আমার আকারে কি পরিবর্তন আসছে সেটা একটু দেখি। এটা হচ্ছে ক্লোরিনের প্রাথমিক অবস্থা, যখন এখানে 17টা ইলেকট্রন থাকে। তুমি যখন বাইরে থেকে একটা ইলেকট্রন নতুন দিতে যাবে, তার মধ্যে বাকি 7জন ইলেকট্রন বাধা দিবে যে আমরা এখানে তাকে নিতে চাচ্ছি না। বিষয়টা এরকম যে আমরা যখন ক্লাসে বসি, যেই বেঞ্চে বেশি স্টুডেন্ট হয়ে যায়, আমরা নতুন কাউকে আসলে সেখানে বসতে দেই না, এই তুমি সামনে যাও অথবা পেছনে যাও, ওকে। কিন্তু এখানে তো তাকে বসাতেই হবে ইলেকট্রনটিকে, অর্থাৎ আমার অ্যানায়ন গঠনের জন্য। এবার কি কাজ করা হয়, যখন এখানে ইলেকট্রনটা প্রবেশ করে, এখানে অদ্ভুত একটা ঘটনা ঘটে। কি হলো, আমাদের শক্তি স্তরটা হালকা আকৃতিতে বেড়ে গেল। এটা কেন হয়? আমরা একটু স্বাভাবিক চিন্তা করে দেখি যে যখন আমরা কোথাও গোল হয়ে বসি বৈঠক করার জন্য, আড্ডা দেওয়ার জন্য অথবা খেলার জন্য, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি আমরা এভাবে, তো এই গোল হয়ে বসার সময় যখন আমরা খুব কাছাকাছি বসে যাই, গোলটি কি ছোট থাকে, এবার নতুন কেউ আসলে তাকে তো বসানোর জায়গা থাকে না, তখন আমরা কি করি, এই সবাই একটু পিছায় পিছায় বসি যাতে নতুন কেউ সেখানে বসতে পারে। তো এখানে সেই ঘটনাটাই ঘটলো যে নতুন ইলেকট্রনটিকে স্থান দেওয়ার জন্য বাকিরা সবাই একটু পেছনের দিকে সরে গেল, অর্থাৎ তোমার শক্তি স্তরটি একটু সম্প্রসারিত হয়ে গেল। এবার কি, তোমার ক্লোরিন থেকে ক্লোরাইড আয়ন খুব সহজেই গঠিত হয়ে গেল। তো তাহলে আমরা দেখতে পেলাম আমার উত্তরটা হচ্ছে ক্লোরাইড আয়নের আকৃতি ক্লোরিন পরমাণুর চেয়ে বড় হবে। আর এই প্রশ্নটি থেকে আমরা একটি সাধারণ সিদ্ধান্তে আসতে পারি, সেটি হচ্ছে সকল অ্যানায়নের ব্যাসার্ধ তার মৌল থেকে বড় হবে। তো এরই মধ্যে দিয়ে আমরা পারমাণবিক ব্যাসার্ধ টপিকটি শেষ করছি। এরপরে আমরা পরবর্তী ধর্মে চলে যাব, সেটি হচ্ছে ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তি নাম থেকে আমরা বুঝতে পারছি যে ইলেকট্রনকে এখানে টেনে নিতে হবে, এরকম একটি ঘটনা আসতে পারে, অর্থাৎ ইলেকট্রনের প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে। তাহলে আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞাটা হচ্ছে অসীম দূরত্ব হতে একটি করে মোট 1 মোল ইলেকট্রন কোনো গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণুর 1 মোল উপাদানের সাথে যুক্ত করে গ্যাসীয় বিচ্ছিন্ন 1 মোল অ্যানায়ন তৈরি করতে যে পরিমাণ শক্তির পরিবর্তন ঘটে তাকে ইলেকট্রন আসক্তি বলে। এখন শক্তির পরিবর্তন বলতে কি, সেখানে শক্তি নির্গত হতে পারে, আবার শক্তি শোষিতও হতে পারে। তাহলে আমরা একটু দেখে নিই এখানে কি ঘটনা ঘটছে। আমি প্রথমে, এখানে 1 মোলের কথা বলা হয়েছে, আমি প্রথমে একটি কথা চিন্তা করি যে একটি এক্স পরমাণুর সাথে একটি ইলেকট্রন যুক্ত হয়ে একটি এক্স মাইনাস অ্যানায়ন তৈরি করে ফেললো। আমরা এখানে বলার সুবিধার্থে মোল না বলে, 1 মোল না বলে একটি একটি করে বলবো, কিন্তু আসল সংখ্যা, ইলেকট্রন আসক্তির আসল সংখ্যাটা কিন্তু 1 মোলের জন্য। অর্থাৎ তুমি 1 মোল পরমাণু আছে তোমার কাছে, 1 মোল ইলেকট্রন সে গ্রহণ করে 1 মোল অ্যানায়ন বানায় ফেলবে। কিন্তু আমরা কিভাবে বলবো, একটি পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে একটি অ্যানায়ন হবে, এটাই ইলেকট্রন আসক্তি। এবার আমরা একটি উদাহরণ দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন পরমাণু গ্যাসীয় অবস্থায় আছে, একটি ইলেকট্রন গ্রহণের পরে সে ও মাইনাস হয়ে গেল, এবং এখানে আমরা ডেল এইচ এর মান দেখতে পাচ্ছি -110 কিলোজুল। অর্থাৎ যেহেতু এটা নেগেটিভ, তার মানে এখানে তাপোৎপাদী বিক্রিয়া ঘটছে, যে আমার এখানে শক্তি নির্গত হচ্ছে। এরপরে দ্বিতীয় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে এই ও মাইনাসটির সাথে নতুন আরেকটি ইলেকট্রন যুক্ত হয়ে O2 মাইনাস মানে অক্সাইড আয়নটা সৃষ্টি করছে। এক্ষেত্রে ডেল এইচ এর মান +768 কিলোজুল। তাহলে উপরের ক্ষেত্রে মাইনাস এবং নিচের ক্ষেত্রে প্লাস, অর্থাৎ প্রথম ধাপে তাপোৎপাদী অর্থাৎ তাপ নির্গত হচ্ছে, দ্বিতীয় ধাপে তাপহারী মানে তাপ শোষিত হচ্ছে। এটা কেন হয় এই ব্যাখ্যাটাই আমরা পড়ব। আমরা তার আগে দেখে নিই যে সার্বিক বিক্রিয়ায় কি ঘটলো। সার্বিক বিক্রিয়ায় ঘটলো যে অক্সিজেন একটি পরমাণুর সাথে 2টি ইলেকট্রন যুক্ত হয়ে অক্সাইড অ্যানায়ন গঠনে আমার মোট শক্তির পরিবর্তন হয়েছে 668 কিলোজুল। এবার এর কারণটি একটু ব্যাখ্যায় আসি। প্রথম পয়েন্টের কারণটি হচ্ছে, যেহেতু এখানে অক্সিজেন পরমাণু নিউট্রাল অবস্থায় থাকে, নিরপেক্ষ, সে চার্জ নিরপেক্ষ, তখন তুমি একটি ইলেকট্রন প্রবেশ করাচ্ছ, তো
তার শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো তাকে নিতে চাবে না প্রথম দিকে, কারণ বিকর্ষণ করবে তারা, ইলেকট্রন নতুন ইলেকট্রনকে আসতে দিতে চাবে না, নেগেটিভ চার্জের জন্য তারা বিকর্ষণ করবে। তো এই বিকর্ষণ এক প্রকার শক্তি, আর প্রথম ক্ষেত্রে সেই শক্তিটুকুই সে রিলিজ করবে। ওই যে বিকর্ষণের জন্য যে আসতে দিতে চাচ্ছে না, এই পরিমাণ শক্তি অর্থাৎ -110 কিলোজুল শক্তি সে রিলিজ করবে। এর পরবর্তীতে দ্বিতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, দ্বিতীয় ক্ষেত্রে অক্সিজেন কিন্তু আর পরমাণু অবস্থায় নেই, সে অ্যানায়ন অবস্থায় চলে গেছে, তার চার্জ -1। তো এখন পূর্বের চেয়ে সে কি বেশি বলে বিকর্ষণ করবে, কারণ পূর্বে সে নিউট্রাল ছিল, প্রথম পয়েন্টে নিউট্রাল ছিল, তখনই সে ইলেকট্রনকে ঢুকতে দিতে চাচ্ছিল না, কারণ শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো বাধা দিচ্ছিল তাকে। দ্বিতীয় পয়েন্টে কি অলরেডি একটি ইলেকট্রন ঢুকে গেছে, তো আর ইলেকট্রনকে তো সে বসতে দিতে চাবে না, অর্থাৎ অক্সিজেনের শেষ কক্ষপথে প্রথম থেকেই ছিল 6টি ইলেকট্রন, অর্থাৎ কোনো বেঞ্চে তোমরা বন্ধু বান্ধবরা মিলে 6 জন বসছো, একজন আসছে তাকে নিতে চাচ্ছ না, তো নিয়ে ফেললে, অনেক রাগ করলে, এই তোকে বসাবো না এখানে, আচ্ছা বস, ঠিক আছে যা, তোর জন্য একটু কনসিডার করলাম। এরপরে 7 জন বসার পরে যদি দেখো আরেকজন এসে বসতে চাচ্ছে, তাই কি বসতে দিবে তোমরা? তাকে তোমরা বসতে দিবেই না। তো সে কি করলো, এবার তোমাদেরকে ঠেলে চেপে বসে গেল। হ্যাঁ, এই যে ঠেলে তোমাদেরকে চেপে বসে গেল, এখানকার ঘটনাটাকে আমরা তুলনা করতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে একটি ঋণাত্মক আয়নের নিকট ইলেকট্রন আনতে কাজ করতে হয়, ওই যে সে ঠেলা দিয়ে কাজ করে ফেললো, এজন্য তোমার শক্তিটা হচ্ছে ধনাত্মক। তো তাহলে প্রথম ক্ষেত্রে শক্তি ঋণাত্মক আর দ্বিতীয় ক্ষেত্রে শক্তিটা হচ্ছে ধনাত্মক। দুটাকে আমরা যোগ করলে পাচ্ছি 668 কিলোজুল। তো এই প্রশ্নটি আমাদের অনুধাবনমূলকে মাঝে মাঝে আসে যে অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি ঋণাত্মক হলেও দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক কেন? তো আমরা ব্যাখ্যাটা এখন খুব সহজেই পারবো। অনুরূপভাবে তুমি সালফারেরটাও পড়ে রাখবে। সালফারের ক্ষেত্রে শক্তির মানগুলো একটু দেখে নেবে বই থেকে, যে শক্তির কতটুকু পরিবর্তন হচ্ছে। তাহলে পর্যায় সারণীতে ইলেকট্রন আসক্তির পরিবর্তনটা কিভাবে ঘটবে এটা একটু আমরা দেখে নেই। এখানে আমরা এ মৌলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এখানে যদি একটি ইলেকট্রন থাকে, নিউক্লিয়াস থেকে তার একটা দূরত্ব আছে। পরবর্তীতে আমরা বি মৌলের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে শক্তি স্তর 2টি, তার মানে এখানে মধ্যবর্তী দূরত্বটা কম। এখন এর ক্ষেত্রে যদি এখানে একটা ইলেকট্রন আসে, তাকে টানবে যে পরিমাণ, বি এর ক্ষেত্রে কি টানার প্রবণতা বেশি, কারণ এক্ষেত্রে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্বটা কি অনেক কম, আর প্রথম ক্ষেত্রে বেশি। তো তুমি কাছ থেকে টানা তোমার জন্য সহজ নাকি দূর থেকে? অবশ্যই কাছ থেকে। তো সেজন্য আকার যত ছোট হয়ে যাচ্ছে ইলেকট্রন আসক্তির পরিমাণটাও কি হবে, বেড়ে যাবে। অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে ইলেকট্রন আসক্তি কমে এবং পারমাণবিক ব্যাসার্ধ কমলে ইলেকট্রন আসক্তি বাড়ে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা দেখতে পেলাম এভাবে ঘটনাটা ঘটছে। এবার ইলেকট্রন আসক্তি টপিকটার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটি হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? তুমি একটু দেখো, তুমি একটু আগে দেখে আসলে যে উপর থেকে যত তুমি নিচে নামবে ইলেকট্রন আসক্তির পরিমাণটি কমতে থাকবে, তার মানে ফ্লোরিনের সবচেয়ে বেশি হওয়ার কথা, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। কিন্তু এখানে প্রশ্ন তো উল্টো কথা বলছে যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? অর্থাৎ এখানে বলছে ফ্লোরিনেরই কম, ক্লোরিনের বেশি। কেন এই পরিবর্তনটা ঘটছে? তাহলে আমরা একটু দেখে নেই। এখানে দুটি পরমাণু দেওয়া হচ্ছে, একটি হচ্ছে ফ্লোরিন, একটি হচ্ছে ক্লোরিন। ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন, নতুন একটি ইলেকট্রন এসে প্রবেশ করছে, এবং ক্লোরিনের ক্ষেত্রেও নতুন একটি ইলেকট্রন এসে প্রবেশ করছে। তাহলে পরিবর্তনটা কই ঘটছে? আমরা জানি যে ফ্লোরিনে দুটি শক্তি স্তর রয়েছে। দ্বিতীয় শক্তি স্তরে তার ইলেকট্রনের ঘনত্বটা বেশি। কিভাবে বেশি? দ্বিতীয় শক্তি স্তরের আকৃতিটা তুলনামূলক কম তৃতীয় শক্তি স্তরের চেয়ে, সেখানে 7টি ইলেকট্রন অলরেডি আছে। তাহলে নতুন ইলেকট্রনটিকে তুমি যখন প্রবেশ করাচ্ছ, তারা কি বাধা দিবে? কারণ তারা অল্প জায়গার মধ্যে অলরেডি 7 জন আছে, আরেকজনকে নিতে যাবে না। অর্থাৎ এখানে বিকর্ষণ বেশি হওয়ার কারণে নতুন ইলেকট্রনটা সংযোগে বাধার সম্মুখীন হয়। তাহলে ফ্লোরিনে এই সমস্যাটা হচ্ছে। ক্লোরিনে কি ঘটে তাহলে? ক্লোরিনে 3টি শক্তি স্তর, এবং তার তৃতীয় শক্তি স্তরে কি ইলেকট্রনের ঘনত্বটা কম, কারণ আকার বেড়ে গেছে। তোমাকে ছোট একটা বেঞ্চে আগে 7 জন বসিয়ে রেখেছিল, এবার অনেক বড় একটা বেঞ্চে 7 জন। এবার কি তুমি নতুন কাউকে চাইলেই সেই বেঞ্চে বসাতে পারো? এখানে সেই ঘটনাটাই ঘটছে যে নতুন ইলেকট্রন সংযোগে আর আগের মতন কোনো বাধার সম্মুখীন হচ্ছে না, কারণ ক্লোরিনের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রনের ঘনত্বটা অনেক কম। তো সেজন্যই ক্লোরিনের ক্ষেত্রে সহজেই তৃতীয় শক্তি স্তরে নতুন ইলেকট্রনটি চলে আসতে পারে, যেটা ফ্লোরিনে আসতে পারে না।
অর্থাৎ তাহলে আমাদের হ্যালোজেন সমূহের মধ্যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, ফ্লোরিনের তার চেয়ে একটু কম। তাহলে ভাইয়া ব্রোমিন আর আয়োডিনের ক্ষেত্রে কি ঘটবে? ব্রোমিন আর আয়োডিনের ক্ষেত্রে ব্রোমিনের আকার ক্লোরিনের চেয়েও বড়, চতুর্থ শক্তি স্তর, আর আয়োডিনের ক্ষেত্রে পঞ্চম শক্তি স্তর। এখানে ব্যাসার্ধ অনেক বেড়ে যায়, তো সেজন্য তোমার অনেক বেশি বেঞ্চের জায়গা থাকলেও সেখানে আসলে আর তাকে সহজে বসানো সম্ভব হয়ে উঠতেছে না। কারণ কি? দূরত্বটা বেড়ে যাচ্ছে। ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব, যেখানে নতুন ইলেকট্রন প্রবেশ করবে, দূরত্বটা অনেক বেশি, সে কারণে সহজে টানতে পারবে না নিউক্লিয়াস তাকে। তাহলে সঠিক ক্রমবিন্যাস কি? ইলেকট্রন আসক্তির হ্যালোজেনের জন্য প্রথমে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, এরপরে ব্রোমিন এবং সবশেষে আয়োডিন। অর্থাৎ পরিবর্তনটুকু শুধু ব্যতিক্রমটুকু শুধু ফ্লোরিন এবং ক্লোরিনের জন্যই প্রযোজ্য। তাহলে আজকে আমরা মৌলের পারমাণবিক ব্যাসার্ধ এবং ইলেকট্রন আসক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য পর্যায়বৃত্ত ধর্মগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।